তারা এইভাবেই তাণ্ডব লীলা চালাবে আর বসে বসে দেখবে রাষ্ট্রসংঘ। এটাই কি ভবিতব্য? ইরান ওয়ার ইজ নট ওভার। এখনো ইরান যুদ্ধ শেষ হয়নি। নেতানিয়াহু টেলস 60 মিনিটস। এই মুহূর্তে ইরানের কাছে অনেক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে, যেগুলো তারা একত্রিত করতে পারে, নতুন করে অ্যাসেম্বল করতে পারে, যেগুলো দিয়ে কিন্তু আগামী দিনে ইসরায়েলের ভূমিতেও আঘাত আনতে সক্ষম ইরান। রীতিমতো স্বীকার করেছেন যে মোস্তফা খামেনি এখনো বেঁচে আছেন। ইরান রেজিম চেঞ্জ পসিবল, নট গ্যারেন্টিড। তিনি বলছেন এটা সম্ভব, কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না যে কখন হবে, কিভাবে হবে বলা যাচ্ছে না। এই ধারণা, এই ভাবনা চিন্তা তার মাথায় আসেনি কখনো যে হরমুজ প্রণালীকে ইরান কবজা করে নেবে। হরমুজ প্রণালী দিয়ে ইরান গোটা বিশ্বকে শাসন করার চেষ্টা করবে। ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। তার কারণ ইরান এখনো তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি, সেখান থেকে পিছু পা হটেনি। তার কারণ ইরান তাদের পরমাণু কর্মসূচি নির্মূল করতে আগ্রহ প্রকাশ করেনি। আর সেই কারণে ইরানের প্রায় 30 জন বিজ্ঞানী, নেতা থেকে শুরু করে আইআরজিসির প্রধান কর্মকর্তা, নেভি, এমন মানুষজনকে হত্যা করার পরেও নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি বলছেন কাজ এখনো অনেক বাকি। তার কারণ কি? দেখুন, সদ্য প্রকাশিত সিবিএস নিউজকে তিনি একটি সাক্ষাৎকার দেন, আর সেই সাক্ষাৎকারে উঠে আসে তার পরিকল্পনার কথা। আর সেখান থেকেই একটা জায়গায় আসা যায় যে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ঠিক কবে নাগাদ শেষ হবে। যারা গত 11 মাস ধরে এই প্রশ্নের উত্তর খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি আজকে আলোচনা করব বিশেষত নেতানিয়াহুর ওই সাক্ষাৎকার, প্রায় 80 মিনিটের সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে এক একটি প্রশ্ন এবং তার এক একটি উত্তর, যেখানে তিনি বলেছেন যে ইরান যুদ্ধ শেষ না হওয়ার আরও একটি কারণ যে খামেনি এখনো বেঁচে আছেন। তিনি এটাও বলেছেন যে ইরানের এই যে রিজিম, এটা চেঞ্জ করে দেওয়া সম্ভব, কিন্তু কতদিনে সম্ভব? চলুন আজকের এপিসোডে সেই প্রশ্নের উত্তরই খুঁজে বের করে দেবো আপনাদের সামনে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যেটা আমি দিয়ে শুরু করলাম, ইরান ওয়ার ইজ নট ওভার, মানে এখনো ইরান যুদ্ধ শেষ হয়নি। তাহলে কবে নাগাদ শেষ হবে? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। দেখুন, এই যুদ্ধ শুরু হওয়ার প্রথম নেতানিয়াহু's ফার্স্ট ইন্টারভিউ সিন্স ইরান ওয়ার বিগেন, মোর ওয়ার্ক টু বি ডান। বলছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম কোনো সাক্ষাৎকার দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেখানে তিনি যে কথা বলেছেন, সেখান থেকে বেশ কয়েকটি হেডলাইন হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলিতে। আর সেই হেডলাইনগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং তার বিশ্লেষণ করব। দেখুন, তিনি প্রথমেই একটা military.com হেডলাইন করেছে। তিনি বলেছেন যেটা, যে ওয়ার্ক টু বি ডান, এখনো কাজ কিছু বাকি আছে। কি বাকি আছে? কি করতে হবে এখনো? তিনি বলছেন, ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু said Sunday on CBS 60 Minutes that there's more work to be done in Iran, refusing to detail a timetable for prolonged conflict and military efforts to deter Middle East nation from procuring nuclear weapons from their enriched uranium. তিনি একদম স্পষ্ট ভাষায় এই ইন্টারভিউতে বলছেন যে এখনো কাজ কিছু বাকি আছে, কিন্তু কতদিন সময় লাগবে সেই বিষয়ে তিনি কোনো রকম সঠিক উত্তর, নির্দিষ্ট উত্তর দিতে পারেননি। বরং তিনি বলেছেন যে যতদিন এই নিউক্লিয়ার ওপেন্স তারা এনরিচ করে যাবে, ইউরেনিয়াম এনরিচ করে যাবে, যতদিন তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলবে, ততদিন পর্যন্ত এই যুদ্ধও চলবে। দেখুন, তার এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ইরান কিন্তু জানিয়ে দিয়েছে যে একের পর এক যে হামলা হচ্ছে, যে গত এপিসোডে আপনাদের দেখিয়েছি ইরানের ওপর হামলা, তাদের
সাধারণ বোটের ওপর হামলা, যেখানে সাধারণ বাসিন্দারা যাতায়াত করছে হরমুজ প্রণালীতে, সেখানে যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কর্মসূচি কখনোই রোধ করবে না, বরং আরও এটা ত্বরান্বিত করবে বলে তারা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে। দেখুন, সিবিএস নিউজ এই একটা হেডলাইন তারা করেছে 10ই মে, তার আগের ইন্টারভিউ বলছে নেতানিয়াহু ওয়ান্টস ইসরায়েল টু ড্র ডাউন টু জিরো দ্য আমেরিকান ফিনান্সিয়াল সাপোর্ট। এই যে হেডলাইন সিবিএস নিউজের, এই হেডলাইন দিয়ে আপনি সার্চ করতে পারেন, পুরো ইন্টারভিউটা এখানে পেয়ে যাবেন, পুরো কোশ্চেন অ্যান্সার সহ পেয়ে যাবেন। এখানেই পুরো ইন্টারভিউটা রয়েছে। যদি আপনাকে ভিডিও দেখতে হয় তাহলে তার নিচেই এই ভিডিওটি পেয়ে যাবেন, লিঙ্ক রয়েছে, আপনি পুরোটা দেখে নিতে পারেন, বাংলায় ট্রান্সলেট করে দেখে নিতে পারেন। আমি তো দেখে অবাক, আর সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কি বলছে, দ্য সিজ ফায়ার বিটুইন দ্য ইউএস অ্যান্ড ইরান ওয়াজ টেস্টেড এগেন সানডে বাই সাসপেক্টেড ইরানিয়ান ড্রোন স্ট্রাইক ইন পার্সিয়ান গালফ, another spurt of hostilities in war that has now spread from the Gulf to Lebanon, further complicating the White House efforts to close a deal that would reopen Strait of Hormuz and stabilize energy prices. এখন যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এই ভঙ্গুর যুদ্ধবিরতি, ট্রাম্পের ভাষায় যে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যুদ্ধ গালফ থেকে লেবানন পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। আর এই কারণেই স্ট্রেট অফ হরমুজের মতন ওই যে মেইন জলপথ, সেখানে অস্থিরতা বজায় রয়েছে। আর একদিকে যখন আমেরিকা ব্লকেট করে রেখেছে, আর অন্যদিকে ইরান তারা নিজেদের মতন করে শর্ত চাপিয়ে চলেছে একের পর এক। এরকম সময় দাঁড়িয়ে উইথ সো মাচ স্টেক দ্য ওয়ার স্টেশন ইনটু দ্য 11th weeks on CBS News colleague Major Garrett spoke Saturday with Israeli Prime Minister Benjamin Netanyahu. This is Netanyahu's first US broadcast interview since the war began. He was careful with his words, but if you listen closely, you can find sign of where the war and the region may be headed. একদম ইন্ট্রোতেই তারা মূলত স্পষ্ট করে দিয়েছেন যে মেজর গ্যারেট এই হচ্ছেন সেই সাংবাদিক যিনি নেতানিয়াহুর এই 60 মিনিটসের নাম হচ্ছে, শোটার নাম হচ্ছে 60 মিনিটস, কিন্তু আসলে 80 মিনিটের এই ইন্টারভিউ, যে ইন্টারভিউতে নেতানিয়াহু এই প্রথম যুদ্ধ শুরু হওয়ার পরেই প্রথম কোনো ইন্টারভিউ দিল, যেখানে তার কথাবার্তা শুনলে আপনি কিন্তু অনেক কিছু খুঁজে বার করতে পারবেন, অনেক কিছু। দ্য ফাইন্ড সাইন অফ ওয়ার, যেটা এই মুহূর্তে যুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এবং যুদ্ধ কবে শেষ হতে পারে, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটা ধারণা পেতে পারেন। তাই আমি বলছি ইন্টারভিউটা দেখতে পারেন, কিন্তু তার আগে এই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, এরপর আপনাদের দেখাচ্ছি আর কি বলেছেন। সবচেয়ে বড় কথা তিনি যেটা বলেছেন যে ইরান ওয়ার ইজ নট ওভার, এখনো ইরান যুদ্ধ শেষ হয়নি। নেতানিয়াহু টেলস 60 মিনিটস, কি বলছে, আই থিঙ্ক দ্য মিলিটারি অপারেশন accomplished a great deal, but it's not over because there is still nuclear material, enriched uranium that has to be taken out of Iran. Netanyahu said there are still enrichment sites and have to be dismantled. There are still proxies that Iran supports. There are ballistic missiles that they still want to produce. বলছে অনেকগুলো কারণ রয়েছে। তার প্রথম কারণ হচ্ছে তারা নিউক্লিয়ার মেটেরিয়াল কিন্তু এখনো তারা ত্যাগ করেনি, তারা এখনো কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আর তারপরে তিনি বলছেন এইটাকে অবশ্যই তাদের যে এনরিচমেন্ট সাইটগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের দেখা উচিত। এবং কি বলছে, তাদের অনেকগুলো প্রক্সি গোষ্ঠী রয়েছে, এই হুতি, হামাস, হিজবুল্লাহ, এদেরকে পরিচালনা করছে ইরান। হ্যাঁ, তিনি মানছেন যে আলী খামেনি তিনি এই মুহূর্তে নেই, কিন্তু মোস্তফা খামেনি তিনি তো রয়েছেন। আর তার মদতেই কিন্তু ইরান এই ধরনের প্রক্সিগুলোকে এখনো সাপোর্ট চালিয়ে যেতে পারছে। শুধু তাই নয়, এই মুহূর্তে ইরানের কাছে অনেক ব্যালিস্টিক মিসাইলও রয়েছে, যেগুলো তারা একত্রিত করতে পারে, নতুন করে অ্যাসেম্বল করতে পারে, যেগুলো দিয়ে কিন্তু
আগামী দিনে ইসরায়েলের ভূমিতেও আঘাত আনতে সক্ষম ইরান। আর এইটা তিনি জানেন বলেই তিনি বলছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি, এখনো কিছু কাজ বাকি রয়েছে। নাও উই হ্যাভ ডিগ্রেডেড এ লট অফ ইট, বাট অল দ্যাট ইজ স্টিল হেয়ার অ্যান্ড দেয়ার্স ওয়ার্ক টু বি ডান। একই কথা। আস্কড হোয়াট দ্যাট উড ইটেল, বলছে নেতানিয়াহু সেড উইথ এ লাফ, ইউ গো ইন অ্যান্ড ইউ টেক ইট আউট। বলছে যদি এই অবস্থা থাকে তাহলে আপনি কি করবেন? নেতানিয়াহু তখন একটু মুচকি হেসে বলছে আপনি চলে যান সেখানে আর সেটা গিয়ে নিয়ে চলে আসুন। অতই সহজ। দেখুন 11 সপ্তাহ কেটে গেছে শুধুমাত্র এই একটা টার্গেটে, কি ইরানের ভেতরে ঢুকে তাদের যত রকম সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে সেগুলোকে তুলে নিয়ে চলে আসা। এই একটাই টার্গেটে 11 সপ্তাহ কেটে গেছে। আর এই 11 সপ্তাহের মাথায় তিনি একটি ইন্টারভিউতে বলছেন যে এখনো যুদ্ধ বাকি। দেখুন এই যে হয়েছে কারমানশাহ, নাতাঞ্জ, ইস্পাহান, পিরান সাহার, এই সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাইট যেগুলো রয়েছে, যত রকম এই ইউরেনিয়াম সাইটগুলো রয়েছে সমস্ত সাইটগুলোকে তারা এইভাবে ধ্বংস করেছে। তারপরেও মন থেকে সন্দেহ যায়নি। তারা ভাবছে এখনো কোনো হয়তো বাংকারের তলায় কোনো সুড়ঙ্গ পথে তারা সেই সমস্ত জিনিসপত্র লুকিয়ে রেখেছে যা দিয়ে আগামী দিনে পরমাণু তারা তৈরি করতে পারে। এছাড়া আর কি লক্ষ্য রয়েছে? দেখুন ইসরায়েলের প্রথম থেকেই একটি লক্ষ্য ছিল, আশেপাশে অনেক লক্ষ্যই ছিল। ডোনাল্ড ট্রাম্পের যেমন প্রতিদিন লক্ষ্য তার চেঞ্জ হয়েছে, কিন্তু ইসরায়েলের একটা লক্ষ্য স্থির ছিল, সেটা হচ্ছে গিয়ে ইরানের রিজিম চেঞ্জ করে দেওয়া, যেটা এই 11 সপ্তাহের মাথাতে এসেও ইসরায়েল সফল হতে পারেনি। আর সেই প্রশ্ন যখন নেতানিয়াহুর কাছে করেন, তিনি বলেন যে নেতানিয়াহু সেজ ইরান রিজিম চেঞ্জ পসিবল নট গ্যারেন্টিড। তিনি বলছেন এটা সম্ভব কিন্তু গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না, যে কখন হবে কিভাবে হবে বলা যাচ্ছে না। তিনি ওই যে ডোনাল্ড ট্রাম্প মাঝে মধ্যে দাবি করতেন না যে মোহাম্মদ গালিবাফ ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার, তিনি নাকি আমেরিকার পক্ষে রয়েছেন, কিন্তু তার একের পর এক বক্তব্য, মন্তব্য এবং প্রেস রিলিজ আপনাদের আমি দেখিয়েছি, গত এপিসোডেও একটি দেখিয়েছি, যেখানে তিনি ফাইনাল থ্রেট দিয়ে আমেরিকাকে বলেছেন যে আর কোনো বিকল্প নেই, আমাদের দেওয়া 14টি পয়েন্ট আপনারা মেনে নিন এবং যুদ্ধটাকে থামিয়ে দিন, তাহলে বিশ্বের জন্য মঙ্গল, আপনাদের জন্য মঙ্গল, গোটা মানব জাতির জন্য মঙ্গল। কি বলছেন তিনি এই প্রশ্নের উত্তরে? বলছে ইসরায়েল প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু said on Sunday it was possible Iran's leadership could eventually, through his talks, thought of predicting such an outcome. বলছেন ইট ইজ পসিবল ইয়েস, ইট ইজ গ্যারেন্টেড নো। তাকে প্রশ্নটা এইভাবে করা হয়েছিল যে এটা কি সম্ভব? তিনি বলছেন হ্যাঁ। এটা কি গ্যারেন্টি দিতে পারছেন? তিনি বলছেন না। মানে ইরানের রিজিম কি সম্ভব? বলছেন হ্যাঁ। আর আপনি গ্যারেন্টি দিতে পারছেন? বলছেন না। মানে প্রশ্নটা ঠিক এইভাবেই হয়েছিল তাকে। বলছে নেতানিয়াহু said in interview with CBS 60 Minutes aired Sunday, his remarks came as US President Donald Trump dismissed Iran's latest response to a US proposal as totally unacceptable, while Iranian state media and Tehran rejected what it described as Washington excessive demands. যখন ইরান বলছে যে ওয়াশিংটন অতিরিক্ত দাবি করছে, তাদের ডিম্যান্ডস অনেকটা চাহিদার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, আর অন্যদিকে দাঁড়িয়ে যখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে ইরানের দেওয়া 14টি পয়েন্ট একদমই অগ্রহণযোগ্য, মেনে নেওয়া যায় না, আর রাবিজ বলেছেন, গার্বেজ বলেছেন, যত রকম খারাপ ভাষা ব্যবহার করা যায় তিনি করেছেন, এরকম সময় দাঁড়িয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে কি সম্ভব রিজিম চেঞ্জ ইরানের, তিনি বলছেন হ্যাঁ সম্ভব, কিন্তু গ্যারেন্টি দিতে পারছেন না। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি মোস্তফা খামেনির প্রসঙ্গ তুলে নিয়ে এসছেন এবং তিনি রীতিমতো স্বীকার করেছেন যে মোস্তফা খামেনি এখনো বেঁচে আছেন, তাকে হত্যা করা সম্ভব হয়নি। তিনি কি বলেছেন দেখুন, বলছে হি ইজ অ্যালাইভ, বাট Netanyahu's issues big statement about Mustafa Khamenei. His war wars admit Israel and US failed to forces Hormuz crisis. তিনি এর সঙ্গে আরও একটি কথা বলেছেন যে হরমুজে যে এই মুহূর্তে সংকট দেখা দিয়েছে, এই যে ব্লকেট পাল্টা ব্লকেট, এই জিনিসটা তারা আগে থেকে অনুধাবন করতে পারেননি, এতে তারা ফেল হয়েছেন। প্রথমে আগে আপনাকে জানিয়ে দিই মোস্তফা খামেনি সম্পর্কে তিনি কি বলেছেন। তিনি বলছেন প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল সানডে, তিনি বলছেন সেড হি
বিলিভস ইরান সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ইজ অ্যালাইভ। তিনি বিশ্বাস করেন যে মোস্তফা খামেনি এখনো বেঁচে আছেন, despite not being seen or heard since he was appointed after Ali Khamenei's death in US Israel airstrike। যদিও তাকে শোনা যায়নি, দেখা যায়নি যবে থেকে তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন আলী খামেনির হত্যার পর। বলছেন আই থিঙ্ক হি ইজ অ্যালাইভ, আমি মনে করি তিনি এখনো বেঁচে আছেন। হোয়াট ইজ কন্ডিশন ইজ ইটস হার্ড টু সে ইউ নো, কিন্তু তার কি অবস্থা এই মুহূর্তে সেটা বলা খুব কঠিন, সেটা আপনিও জানেন। হি ইজ হোল্ড আপ ইন সাম বাংকার অর ইন সাম সিক্রেট প্লেস। হতে পারেন তিনি কোনো বাংকারে লুকিয়ে রয়েছেন, হতে পারে তিনি কোনো গোপন জায়গায় রয়েছেন। বলছে কি মোস্তফা ইজ ট্রাইং টু এক্সার্ট হিজ অথরিটি বাট হিজ অথরিটি মে বি লেজার কম্পেয়ার টু দ্য which had been wielded by predecessor Ali Khamenei, Netanyahu's tale, CBS 60 Minutes। দেখুন তার মনে কিন্তু এখনো আশঙ্কা রয়েছে। তিনি বলছেন যে আলী খামেনি যতটা প্রভাব ছিল মোস্তফা খামেনির ততটা প্রভাব হয়তো নেই, কিন্তু তার পরবর্তী মুহূর্তেই তিনি বলছেন যে তখন আলী খামেনি বেঁচে ছিলেন, যখন এই পরিকল্পনা করা হয় ইরানের ওপর হামলা করা হবে তখন কিন্তু আলী খামেনি বেঁচে ছিলেন, আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু তখনও তিনি এই অনুধাবন করতে পারেননি, এই ধারণা এই ভাবনা চিন্তা তার মাথায় আসেনি কখনো যে হরমুজ প্রণালীকে ইরান কবজা করে নেবে, হরমুজ প্রণালী দিয়ে ইরান গোটা বিশ্বকে শাসন করার চেষ্টা করবে, হরমুজ প্রণালীতে ব্লকেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি প্রায় ভেঙে চুরে দুর্মুচ করে দেবে। এই ভাবনাটা এই আশঙ্কাটা তারা আগে থেকে করেনি, যেটা সত্যি করে দেখিয়েছেন মোস্তফা খামেনি, যাকে নেতানিয়াহু বলছেন যে তার প্রভাব বেশি নেই। আলী খামেনির প্রভাব ছিল, মোস্তফা খামেনির প্রভাব নেই। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? যিনি মানে নেতানিয়াহু যার কথায় বলছেন তার কোনো প্রভাবই নেই, মানে যার প্রভাব রয়েছে বলে তিনি স্বীকার করছেন আলী খামেনি, তার জীবিতকালীন অবস্থায় এই পরিকল্পনা করা হয়েছিল ইরানের হামলার, কিন্তু তখনও তারা এই আশঙ্কা করেননি যে হরমুজ প্রণালীতে এই ধরনের কোনো ব্লকেট করতে পারে ইরান। কি বলছে? দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার অলসো অ্যাপিয়ার টু অ্যাডমিট দ্যাট neither Israel nor the US foresaw that effective use Iran would make of its control of the Strait of Hormuz। না ইসরায়েল না মার্কিন যুক্তরাষ্ট্র তারা কেউ ভাবতে পারেনি যে ইরান এইভাবে হরমুজ প্রণালীর কন্ট্রোল নিয়ে নেবে, নিয়ন্ত্রণ একত্রিত করে নেবে। বিফোর দ্য রিসেন্ট ওয়ার বিগেন, যুদ্ধের শুরু পর্যন্ত তারা এই কথা ভাবেননি। আস্ক ফর হিজ ওপিনিয়ন অ্যাবাউট দ্য ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড political influence of the Mustafa Khamenei, Netanyahu said he may be hiding in bunker। একই সঙ্গে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি যাকে বলছেন যে তার কোনো প্রভাব নেই তাহলে তিনি কোথায় আছেন, তার নির্দেশেই তো হচ্ছে এগুলো, তাই না? তখন তিনি বলছেন হতে পারে তিনি কোনো বাংকারে লুকিয়ে আছেন। তিনি বাংকারে লুকিয়ে থাকতে পারেন মশাই, কিন্তু যা কাজ করার ইরান তার নির্দেশেই করছে। এবার আপনাদের দেখাই যে এই গোটা ইন্টারভিউটিতে নেতানিয়াহু কি কি বলেছেন আর কি কি বলেননি। দেখুন পুরো এই জিনিসটাকে ধরে দ্য জেরুজালেম পোস্ট তারা একটি আর্টিকেল ছেপেছে। আমি ম্যাক্সিমাম তাদের সেখান থেকেই তুলে ধরার চেষ্টা করব যে তিনি যেগুলো তাকে প্রশ্ন করা পর্যন্ত হয়নি সেগুলো তিনি বলেননি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল গোটা বিশ্ববাসীর কাছে, তার কাছ থেকে সেই উত্তর পাওয়া উচিত ছিল। কি কি সেই বিষয়? জেরুজালেম পোস্ট করছে নেতানিয়াহুস অন 60 মিনিটস হোয়াট হি সেড ডিড নট সেজ অ্যানালিসিস। সম্পূর্ণ বিশ্লেষণ, কি তিনি বলেছেন আর কি তিনি বলেননি। কি বলছে? উই হ্যাভ এ প্রবলেম, আই রেকগনাইজ ইট অ্যান্ড উই হ্যাভ টু গেট আওয়ার অ্যাক্ট টুগেদার। তিনি এটা স্বীকার করে নিয়েছেন যে আমাদের সমস্যা রয়েছে, কিন্তু তিনি এটাতে স্বীকার করেননি যে তারা এই একের পর এক দেশে হামলা করেন সেটা সমস্যা। তিনি স্বীকার করেছেন তাদের ওপর যে হামলা হয়, বিশেষ করে 2023-এ হামাস যে তাদের ওপর হামলা করেছিল সেটাকে তিনি বড় করে দেখানোর চেষ্টা করেছেন এবং বলেছেন যে এখানে আমাদের দুর্বলতা ছিল, তাদের হামলা আমরা ঠেকাতে পারিনি। কিরকম? তিনি প্রথমে বলছেন ইরানকে নিয়ে, কিরকম বলছে? আই থিঙ্ক দ্য মোস্ট পয়েন্টেড সাকসেস ইন নকিং আউট 20 টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট who are working on the atomic bombs to be used against Israel, America and anyone else। বলছে আমরা প্রায় 20টি টপ নিউক্লিয়ার সায়েন্টিস্ট
মানে পরমাণু বিজ্ঞানী, তাদেরকে আমরা টার্গেট করেছিলাম। যদি তারা বেঁচে থাকে তাহলে তারা এই অ্যাটমিক বোম তৈরি করে ফেলবে এবং যেটা ইউজ করা হবে ইসরায়েল, আমেরিকা এবং যে কোনো দেশের বিরুদ্ধে। তিনি বলছেন, হি সেড নাথিং দ্যাট 12 সায়েন্টিস্ট ওয়ার কিল্ড ইন দ্য ফার্স্ট মিনিট of the campaign last June and another 8 during the current operation। বলছে 2025-এ যে জুনে যে হামলা হয়েছিল, সেই হামলায় আমরা 12 জনকে হত্যা করতে পেরেছি, আর এই 2026-এ অনগোয়িং যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে আমরা আরও 8 জনকে হত্যা করতে পেরেছি। তাহলে তো যুদ্ধ খতম হয়ে যাওয়ার কথা। যে টার্গেট ছিল 20 জনকে, সেই 20 জনকেই তারা মারতে পেরেছে। এখান থেকে এইটুকু পরিষ্কার হয়ে যায় কি, ইসরায়েল কিন্তু কোনো সামরিক বস্তুকে লক্ষ্যবস্তু করেনি, তার চেয়ে বরং তারা মানব সম্পদকেই কিন্তু লক্ষ্যবস্তু করেছিল। কি বলছে, টেকিং আউট দ্যাট অ্যামাউন্ট অফ নো হাউ হি সেট ডাজ নট এলিমিনেটেড দ্যাট দ্য নলেজ বাট ইট ডাজ সিগনিফিকেন্টলি সেট ব্যাক দ্য নিউক্লিয়ার প্রোগ্রাম। তিনি এটাও বলছেন যে ঠিক আছে, এতগুলো বিজ্ঞানীকে আমরা হত্যা করার পরেও হয়তো কোনো রকম কোনো ফারাক পড়বে না, কিন্তু তাদের যে নিউক্লিয়ার প্রোগ্রাম চলছে, তাদের যে পরমাণু কর্মসূচি চলছে, সেখানে কিছুটা তো বাধাগ্রস্ত হবে, কিছুটা তো বাধাগ্রস্ত হবে। দেখুন, ইরানে কটা বিজ্ঞানী রয়েছে সেটা সমস্ত কি ইসরায়েল জেনে বসে আছে? এখানেও একটা বড় প্রশ্ন। এবার দেখুন, আপনাদের দেখাচ্ছি। বলছে, নেতানিয়াহু's answer regarding both Russia and China were also telling because they highlighted not only Israel's security concern but also its diplomatic balancing act। তাকে রাশিয়া এবং চায়নার যে এই যে মদত, ইরানকে মদত দেওয়া হচ্ছে, গোটা বিশ্ব জানে। প্রতিদিন ফি দিন মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবাদ মাধ্যমগুলো, তাদের সেখানে ছাপা হয়। আমি গত এপিসোডেই আপনাদের দেখিয়েছি রাশিয়া নাকি ইরানকে ড্রোনের মেটেরিয়াল পাঠাচ্ছে, সেই খবরও করেছে ওয়াশিংটন স্টেট জার্নাল। তার মানে বুঝতে পারছেন, তাদের যে সহায়তার একটা ব্যাপার রয়েছে, এটা সবাই জানে এবং প্রকাশ্যে প্রচারিতও হচ্ছে, খুব ভালোভাবে প্রচারিত হচ্ছে। যদিও রাশিয়া মানছে না, চায়নাও অস্বীকার করছে। এরকম সময় দাঁড়িয়ে রাশিয়া এবং চায়নাকে নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তিনি খুব সুন্দর কূটনৈতিক চালে ব্যালেন্সিং উত্তর দেন। মানে সাপও মরল আর লাঠিও ভাঙলো না। দেখুন তার উত্তরগুলো। বলছে, গ্যারেট offered up question about both countries that provided Netanyahu with an easy opportunity to slam them for their support Iran, but he demurred it, clearly wanting to keep the door open to ties with both। যখন তাকে এই দুটো দেশকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, যখন গ্যারেট যে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তখন তার কাছে সুযোগ ছিল রাশিয়া এবং চায়নাকে অপদস্থ করার, কিন্তু তিনি তা করেননি। তার কারণ তিনি দুটো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চেয়েছেন, আর তার উত্তরগুলো ছিল খুবই ডিপ্লোম্যাটিক। কি বলছে, আস্ক ওয়েদার হি ওয়াজ ডিস্ট্রাক্টেড দ্য চায়না হ্যাজ প্রোভাইডেড অ্যাজ গ্যারেট পুট ইট এ সার্টেন অ্যামাউন্ট অফ সাপোর্ট অ্যান্ড পার্টিকুলারলি কম্পোনেন্টস অফ মিসাইল ম্যানুফ্যাকচারিং টু ইরান। তখন তাকে প্রশ্ন করা হয় যে চায়না নাকি তাদের সাপোর্ট করছে, বিশেষ করে তাদেরকে মিসাইল কম্পোনেন্ট পাঠাচ্ছে, যাতে মিসাইল ম্যানুফ্যাকচারিং হয়, সেই প্রযুক্তি তাদেরকে পাঠাচ্ছে। তখন নেতানিয়াহু রিপ্লাই দেয় যে ওয়েল আই ডিড নট লাইক ইট, আমি এটা পছন্দ করছি না যে তারা পাঠাচ্ছে। তিনি কিন্তু এক ধরনের স্বীকারও করলেন যে পাঠাচ্ছে। স্বীকার করে তিনি বলছেন, ঠিক আছে, আই ডিড নট লাইক ইট বাট আই থিঙ্ক দ্যাট ইফ চায়না ওয়েট ইজ ইন্টারেস্টেড ডাজ ইট রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ ইরান কন্ট্রোলিং দ্য ওয়াটারওয়েজ দ্যাট সাপ্লাই অফ এনার্জি দ্যাট চায়না নিডস। তিনি বলছেন, চায়না যদি সত্যি ইরানকে সমর্থন করতে চায়, কেন করবে? তার কারণ চায়না যে হরমুজ প্রণালী দিয়ে তাদের সবচেয়ে বেশি জ্বালানি আসে, সেই হরমুজ প্রণালী তো ইরান আটক করে রেখেছে। এতে লস তো চায়নার। প্রতিদিন ক্রুড অয়েলের দাম বাড়ছে আর চায়নাকে কিনতেই হবে সেই তেল, তাহলে তো লস তো চায়নার। তিনি এই উত্তর দিচ্ছেন, খুবই ডিপ্লোম্যাটিক। তারপর বলছে, রিগার্ডিং রাশিয়া হি ওয়াজ ইভেন মোর রিস্ট্রেন্ড, সেইং দেয়ার not been that much support from Iran Moscow। রাশিয়াকে নিয়ে তিনি সরাসরি বলেছেন যে আমি মনে করি না যে মস্কো ইরানকে খুব বেশি সাহায্য করেছে। রাশিয়া মেবি থিঙ্ক দ্যাট সাম অফ দ্য থিংস দ্যাট ইরান ডাস আর নট নেসেসারি ইন ইন্টারেস্ট, হি সেড। বলছে ইরানের ইন্টারেস্টে রাশিয়া সেরকম সহায়তা করেনি, আমার কাছে যতটুকু ইনফরমেশন রয়েছে। ক্লিয়ারলি লিভিং হিমসেলফ ডিপ্লোম্যাটিক ভেহিকল রুম বাই অ্যাডিং দ্যাট দ্য মস্কো তেহরান রিলেশনশিপস ইজ মিক্সড বেগ রাদার দ্যান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তিনি সাদা কালো করতে চাননি, বরং খুবই কূটনৈতিক চালে খেলে দিয়েছেন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার সময়।
তারপর বলছে ওয়ান অফ দ্য মোস্ট রিভেলিং অ্যাসপেক্টস অফ দ্য ইন্টারভিউ ওয়াজ নট হোয়াট নেতানিয়াহু সেড but what was largely absent from the discussion the broader Palestine issue. প্যালেস্টাইন ইস্যুই কিন্তু হঠাৎ করে এই ইন্টারভিউ থেকে গায়েব হয়ে যায়, যেটা নিয়ে সাংবাদিক প্রশ্নও করেন না আর তিনি সেভাবে কোনো বিস্তারিত উত্তরও দেন না। অথচ ৮০ মিনিটের ইন্টারভিউ, ভাবুন, সেই প্যালেস্তাইনের জন্যই কিন্তু ইরান লড়ছে, সেই প্যালেস্তাইনের জন্যই কিন্তু ৫৬টি মুসলিম দেশের মধ্যে ম্যাক্সিমাম অধিকাংশ, আমি গলফ দেশগুলোকে সরিয়ে দিলাম, তারা নাকি আমেরিকার দালাল বলে এখন ইরান দাবি করছে, সরাসরি ইউএকে জিওনিস্ট বলে তারা উল্লেখ করেছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে এই প্যালেস্তাইন ইস্যু কিন্তু বড় ইস্যু, কিন্তু সেই ইস্যুতে তাকে কোনো প্রশ্ন করা হয় না। তিনি বলছেন হামাস অ্যান্ড গাজা ওয়ার ডিসকাসড এক্সটেন্সিভলি বাট অলমোস্ট এন্টারলি থ্রু এ মিলিটারি অ্যান্ড সিকিউরিটি প্রিজম, ডিসআর্মামেন্ট, ডিমিলিটারাইজেশন, স্মাগলিং অ্যান্ড deterrence, with virtually no discussion of the Palestine issues in a broader political of diplomatic context. If it comes down to us, then we will have to it, but we will choose the time and the circumstance in which is to do it, because we know, we have got a few other things. বলছে আমরা যখন যেটা করার তখন সেটা ঠিক করে দেবো। আমরা এই ইস্যুটাকে, এই হামাস আর গাজা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি এই সমস্ত বিষয়ে উত্তর দিয়েছেন, স্মাগলিং, ডিমিলিটারাইজেশন, এই সমস্ত বিষয়ে উত্তর দিয়েছেন। কিন্তু তিনি বলছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে কি এটা এই চ্যাপ্টারটা ক্লোজ, না ক্লোজ নয়, যখন করার আমরা তখন ঠিক করে দেবো। আপনি জানেন এখন আমাদের কাছে আরও বড় কাজ রয়েছে, সেটা কি? সেটা ইরানের রিজিম চেঞ্জ করা। ইরানের থেকে যে ইউরেনিয়াম রয়েছে তাদের, সেই ইউরেনিয়াম রাতারাতি তুলে নিয়ে চলে আসা, এটাই এখন তাদের কাছে বড় কাজ। আর এই কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন এই যুদ্ধ শেষ হচ্ছে না বলেই দাবি করছেন নেতানিয়াহু। সঙ্গে তিনি এও বলছেন যে আমরা চেষ্টা করব মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ সাহায্য যাতে আর না নেওয়া যায়। এটাই কিন্তু হেডলাইন করেছে সিবিএস নিউজ, যে ইন্টারভিউটা তারা ছেপেছে তার হেডলাইন কিন্তু এটাই করেছে, টু ড্র ডাউন টু জিরো দ্য আমেরিকান ফিনান্সিয়াল সাপোর্টস। একদম শূন্য নামিয়ে নিয়ে আসবো, সেই দিন আসছে না ধরে নিন, কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়া কখনোই চলতে পারবে না। সেই সম্পদ তাদের কাছে নেই, মূল্য মানে অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে হবে এবং সেই টাকা দিয়ে তারা ভুরি ভুরি অস্ত্র তৈরি করবে। আর সেই অস্ত্র দিয়ে তারা একের পর এক দেশকে এভাবেই নস্যাৎ করবে। লেবানন থেকে শুরু করে, প্যালেস্তাইন থেকে শুরু করে, ইরান থেকে শুরু করে, ইয়েমেন থেকে শুরু করে, ইরাক থেকে শুরু করে একের পর এক দেশে তারা এইভাবেই তাণ্ডব লীলা চালাবে আর বসে বসে দেখবে রাষ্ট্রসংঘ। এটাই কি ভবিতব্য? প্রশ্নের উত্তর আপনার কাছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এই ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।